ওকে আবিদ, আমরা হচ্ছে যে একটু কেমিস্ট্রি পড়বো। অনেকদিন ধরে তোমাকে কেমিস্ট্রি পড়ানো হয়নি, তো ভাবতেছি যে একটু কেমিস্ট্রি পড়াই। তো আমরা হচ্ছে যে কেমিস্ট্রি তোমার ফার্স্ট পেপারের 2 নম্বর অধ্যায়টা পড়তেছিলাম। তো সেইটারই হচ্ছে যে মোটামুটি অনেকটা পড়ে ফেলছি। আজকে হচ্ছে পড়বো আমরা আয়নিক যৌগের দ্রাব্যতা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। যে প্রথম কথা হচ্ছে যে আয়নিক যৌগ কি। আয়নিক যৌগ কোনগুলোকে বলা হয় বলো তো? যে যেমন সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আয়নিক যৌগ সেটা একটা হচ্ছে কি ধাতু, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু মিলে যে যৌগগুলো হয়, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই ধরনের যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে আয়নিক যৌগ। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টার্মটা সেটা হচ্ছে কি তোমার দ্রাব্যতা। ঠিক আছে, এটার ইংলিশ টার্মটা হচ্ছে সলিউবিলিটি। সলিউবিলিটি আচ্ছা, তো সলিউবিলিটি জানার আগে আমরা হচ্ছে যে একটা জিনিস সম্পর্কে জেনে আসি। ধরো এটা একটা পাত্র, এখানে কিছু পরিমাণ পানি আছে। ধরো যে এখানে কতটুকু পানি আছে, 1 লিটার সামথিং ধরো পানি আছে। তো এখানে বাইরে থেকে তুমি কি দিলা, ধরো যে চিনি দিলা। ঠিক আছে, তো চিনি আর পানি একসাথে মিলায় কি তৈরি হবে বলো তো? একটা তোমার হচ্ছে যে কি তৈরি হবে, শরবত তৈরি হবে। শরবত তৈরি হলো, কি করলা যে তুমি চিনি দিলা প্লাস কি করলা যে পানি তোমার আগে থেকে ছিল, দুইটা মিলে একসাথে কি হলো, শরবত। তো এইখানে এই যে চিনিটা বা আমি যে যৌগটা অ্যাড করছি, কম পরিমাণে যে জিনিসটা আছে, যে জিনিসটা হচ্ছে কম পরিমাণে কম, সেটাকে বলা হয় দ্রব্য। আর যে জিনিসটা হচ্ছে পরিমাণে বেশি, অর্থাৎ পানি, পানি কি পরিমাণে বেশি, তো পানি হইতেছে, পানিকে আমরা বলবো দ্রাবক। যখন পানি আর চিনি একসাথে মিশে গেল, শরবত তৈরি হলো, তখন এই জিনিসটাকে আমরা বলবো দ্রবণ। দেখছো, যে দ্রব্য, দ্রাবক আর হচ্ছে কি দ্রবণ তৈরি হলো। তো এই তিনটে জিনিস সম্পর্কে আমরা একটু ধারণা তোমাকে দিয়ে রাখলাম যে দ্রব্য আর দ্রাবক একসাথে মিলায় কি তৈরি হয়, দ্রবণ তৈরি হয়। ঠিক আছে, মনে রাখি একটু। এবার আমার বুঝতে হবে দ্রাব্যতা, তা হচ্ছে কি আয়নিক যৌগের দ্রাব্যতা। এই চিনি কিন্তু আবার আয়নিক যৌগ না, চিনি হচ্ছে তোমার জৈব যৌগ, বুঝছো? আচ্ছা, কি নিয়ে কথা বলছিলাম? সলিউবিলিটি বা দ্রাব্যতা। দ্রাব্যতা জিনিসটা কি? ধরো এটা একটা পাত্র, এখানে তুমি পানি নিছো আর মিশাইতেছো হচ্ছে লবণ। লবণ বলতে NaCl, সোডিয়াম ক্লোরাইড, চিন্তা করো। তো দ্রাব্যতা বলতে তোমাকে বোঝাবে যে এই পানিটুকুতে তুমি সর্বোচ্চ কত গ্রাম লবণ মিক্স করতে পারবা। ঠিক আছে, সর্বোচ্চ কতটুকু লবণ মিক্সড করতে পারবা। ধরো যে এখানে তুমি যতটুকু পানি রাখছো, তুমি কিন্তু হচ্ছে চাইলে ইচ্ছা মতো লবণ মিক্স করতে পারবা না। ধরো যে এই পানিটা সর্বোচ্চ, এখানে যতটুকু পানি আছে সর্বোচ্চ তোমার 30 গ্রাম লবণ ধরবে। তুমি যদি 30 গ্রামের থেকে একটু বেশি লবণ দাও, তো সেই লবণটা কোথায় চলে আসবে জানো? ধরো যে তুমি 35 গ্রাম লবণ দিলা, 30 গ্রাম ধরতে পারে, ঠিক আছে, ধরতে পারে। তুমি দিছো কত গ্রাম লবণ? 35 গ্রাম এই পানির মধ্যে দিছো। তো 35 গ্রাম লবণ দাও, তো এখানে কি হবে যে 5 গ্রাম, 30 গ্রাম তো এটার সাথে মিক্সড হয়ে যাবে সুন্দরভাবে পানির সাথে, এই যে 5 গ্রাম শেষের দিকে তলানি পড়ে থাকবে, 5 গ্রাম এক্সট্রা। ঠিক আছে, তো এই পানিটা সর্বোচ্চ ধরতে পারে কতটুকু? 30 গ্রাম। 30 গ্রাম সে ধরে আছে, আর 5 গ্রাম এক্সট্রা হচ্ছে কি নিচের দিকে তলানি পড়ে থাকবে। এই যে 30 গ্রাম ধরতে পারে, যতটুকু ধরতে পারে যে ততটুকু তুমি দিছো, এই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত বানান কি? আচ্ছা যাই হোক, সম্পৃক্ত, দাঁড়াও সম্পৃক্ত বানানটা দেখিনি একটু। ও সময় এরকম সম্পৃক্ত। সম্পৃক্ত বলতে বোঝাইতেছে যে যতটুকু ধরবে ঠিক ততটুকুই আছে। আচ্ছা বুঝছো, যতটুকু ধরবে ঠিক ততটুকুই আছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, সম্পৃক্ত দ্রবণ। আমি তোমাকে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত এগুলো জিনিস সম্পর্কে জানাবো, তবে একটু পরে।
আপাতত এটা বুঝো যে সম্পৃক্ত দ্রবণটা কি, যে যতটুকু ধরবে ঠিক ততটুকু আছে, আর এক্সট্রা জিনিসটাকে সে হচ্ছে কি বাইরের দিকে মনে করো ফেলে দিছে। হ্যাঁ, তো কাহিনী হইতেছে যে এই পানি বা এই দ্রাবক হচ্ছে কি যে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য হচ্ছে ধারণ করলো, যে কতটুকু দ্রাবক কতটুকু জিনিস ধারণ করলো, দ্রব্য ধারণ করলো, এই জিনিসটা হচ্ছে কি তোমার সলিবিলিটি। বুঝছো? তো সলিবিলিটির একটা তোমার আধুনিক সংজ্ঞা আছে, ঠিক আছে, আধুনিক সংজ্ঞা আছে। আধুনিক সংজ্ঞাটা কি? ওকে, সংজ্ঞাটা এটা দ্রাব্যতার সংজ্ঞা আর কি, যে আয়নিক যৌগের দ্রাব্যতা বলতে বোঝায় 25°C তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা ফিক্সড, টেম্পারেচার হচ্ছে কি তাপমাত্রা তোমার ফিক্সড ওই যৌগের বলতে তুমি যে লবণটা দিচ্ছ সেই যৌগের কথা বলতেছে। পানিতে ওই যৌগটা হচ্ছে পানিতে প্রতি লিটারে, পানি হইতে হবে কত লিটার? 1 লিটার, ঠিক আছে। পানিতে প্রতি লিটারে সম্পৃক্ত দ্রবণ, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ পানিটার কি দ্রবণ তৈরি করতে হবে? তোমার সম্পৃক্ত দ্রবণ, মানে পানিতে যতটুকু ধরে, ঠিক আছে কি ততটুকুই তুমি হচ্ছে কি লবণ দিছো, সর্বোচ্চ পরিমাণ লবণটা দিছো। দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মোল পরিমাণকে বোঝায়, অর্থাৎ লবণটা তুমি গ্রাম আকারেও হিসাব করতে পারবা অথবা কি মোল আকারেও হিসাব করতে পারবা। তো এটা হচ্ছে কি দ্রাব্যতা। দ্রাব্যতা বলতে সোজা কথায় বোঝায় যে পানির মধ্যে সর্বোচ্চ যতটুকু লবণ ধরতে পারবে ততটুকু তুমি হচ্ছে কি দিছো, এই সর্বোচ্চ কতটুকু লবণ দিছো ওইটার গ্রাম পরিমাণকেই হচ্ছে তুমি কি বলবো? দ্রাব্যতা। অথবা ওই গ্রামটাকে তুমি মোলে কনভার্ট করে বলতে পারো যে মোল, মোল 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 এককে হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা এই কারণে দুইটা একক থাকে দ্রাব্যতার। একটা একক হচ্ছে তোমার কি জানো? একটা একক হচ্ছে যে দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়, সলিবিলিটি থেকে এস। একটা একক হচ্ছে এরকম যে এস ইজ ইকুয়াল টু গ্রাম পার লিটার। এখানে গ্রাম বলতে বোঝাইতেছে যে তোমার দ্রব্যের ভর গ্রাম এককে, ঠিক আছে। আর লিটার বলতে বোঝাইতেছে হচ্ছে লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। এখানে কথাটাতে কিন্তু তোমাকে একটু সাবধান থাকতে হবে, উপরে থাকবে হচ্ছে দ্রব্য, ঠিক আছে, আর নিচে থাকবে দ্রবণ। দেখো কে কে থাকবে, দেখো তো এখানে, দেখো তো শুরুর দিকে লিখে দিয়েছিলাম কিন্তু আমি, উপরে থাকবে দ্রব্য, নিচে থাকে দ্রবণ, নট দ্রাবক, এটা না, ঠিক আছে। নিচের দিকে অনেকে মনে করা হচ্ছে দ্রাবক থাকে, বাট দ্রাবক না, দ্রব্য বাই দ্রবণ, ঠিক আছে, দ্রব্য বাই দ্রবণ, ঠিক আছে। এটা হচ্ছে একক, গ্রাম পার লিটার। আরেকটা একক আছে, এটা হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে, মোল পার লিটার। তো এটা হচ্ছে কি যে দ্রব্যের ভর মোল এককে, অর্থাৎ এই গ্রামটাকেই তুমি হচ্ছে যে মোলে বানাইছো। আর এটা দ্বারা বোঝাচ্ছে যে লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন, আবার দ্রবণের আয়তন। তাহলে উপরের দিকে থাকবে হচ্ছে যে তোমার কি মোল, আর নিচের দিকে থাকবে দ্রবণ, ঠিক আছে। উপরের দিকে থাকবে মোল, নিচের দিকে থাকবে কি দ্রবণ। তো এই দুইটা হচ্ছে যে তুমি আমরা ইউজ করব। তো আমরা মেনলি বেশি ইউজ করি হচ্ছে এটা মোল পার লিটার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাম পার লিটার খুব কম ইউজ করা হয়, মেনলি ইউজ করা হয় হচ্ছে তোমার মোল পার লিটার। দ্রাব্যতার এই এককটা হচ্ছে একটু মাথায় রাখবো ভালো করে। আচ্ছা, তো দ্রাব্যতার আরেকটা পুরাতন সংজ্ঞা ছিল, সনাতন সংজ্ঞা ছিল, বুঝছো? আরও একটা সংজ্ঞা আছে, আমি ওই সংজ্ঞাটা হচ্ছে যে একটু লিখে দিই। আচ্ছা, এই সংজ্ঞাটা একটু পুরাতন, বাট তারপরে দেখো যে 100 গ্রাম দ্রাবক কতটুকু? দেখো দ্রাবক হবে অলওয়েজ 100 গ্রাম। দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরিতে, মানে ওই দ্রব্য দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে ব্যবহৃত দ্রব্যের পরিমাণ, ব্যবহৃত কি দ্রব্যের গ্রাম পরিমাণ হচ্ছে কি দ্রব্যের দ্রাব্যতা। মানে তোমাকে সোজা ভাষায় বোঝাচ্ছে কি জানো, যে বোঝাইতেছে
যে দ্রবণ হবে অলওয়েজ কত গ্রাম। ধরো সাপোজ আমি তোমাকে বললাম মানে এই সংখ্যা অনুযায়ী যে কোনো একটা যৌগের যে NaCl এর NaCl এর দ্রাব্যতা হচ্ছে 60, ঠিক আছে। NaCl এর দ্রাব্যতা 60, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় NaCl এর দ্রাব্যতা, একটা উদাহরণ দিচ্ছি জাস্ট তোমাকে, হ্যাঁ। NaCl দ্রাব্যতা বলতে বোঝায় যে তোমার দ্রাবক আছে 100 গ্রাম, দ্রাবক হচ্ছে কতটুকু 100 গ্রাম, প্লাস দ্রব হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম। তাহলে দ্রবণ কতটুকু হবে? দ্রবণ হবে 160 গ্রাম, 160 গ্রাম। এটা হচ্ছে কি দ্রবণ, ঠিক আছে। এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়ায় যে দ্রাবক হবে 100 গ্রাম, দ্রব হচ্ছে 60 গ্রাম, দ্রবণ হবে কত 160 গ্রাম, ঠিক আছে। কারণ সংজ্ঞার মধ্যে দ্রাবককে সবসময় তোমাকে 100 গ্রাম ধরে নিতে হবে, আর দ্রাব্যতা হচ্ছে কি যে দ্রবর যতটুকু গ্রাম থাকবে, এই যে 60, এই দ্যাটস হচ্ছে দ্রাব্যতা হচ্ছে 60। এই দ্রব্যটাই হচ্ছে কি দ্রাব্যতা নির্দেশ করে। তো এই সংজ্ঞাটা হচ্ছে যে এখন ইউজ করা হয় না, বাট কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা একটু ইউজ করা হয়, কাজে লাগে। আমি কিছু কিছু ম্যাথ করছিলাম, আমার মনে আছে যে ম্যাথগুলোতে দেখা গেছে যে হচ্ছে যে এই সংজ্ঞাটা একটু কাজে লাগে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা জানবো দ্রাব্যতার নির্ভরশীলতা, ঠিক আছে। দ্রাব্যতার নির্ভরশীলতা অর্থাৎ একটা যৌগের দ্রাব্যতা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে মেইনলি, আমি সবগুলাই দেখাবো। প্রথম মেইনলি ডিপেন্ড করে হচ্ছে যে দ্রবের প্রকৃতির উপর, দ্রবের প্রকৃতি। দ্বিতীয় যে জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। তৃতীয় যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হইতেছে গিয়ে তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা, দ্রবের প্রকৃতি এই জিনিসটা কি, এটা একটু হালকা করে দেখো। দ্রবের প্রকৃতি বলতে বোঝায় যে এক একটা দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা এক এক রকম হয়, এক একটা দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা এক এক রকম হয়, ঠিক আছে। অবশ্যই এখানে টেম্পারেচার, তাপমাত্রা স্থির, তাপমাত্রা কি হবে, তাপমাত্রা স্থির থাকতে হবে। তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রা যদি তোমার স্থির থাকে তাহলে এক একটা দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা এক এক রকম হয়। যেমন NaCl, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি এটা। NaCl হচ্ছে যে তুমি যদি মিশাও 1 লিটার পানির মধ্যে, 1 লিটার পানি যদি মিশাও তাহলে তোমার NaCl লাগবে মাত্র হচ্ছে যে 20 গ্রাম। এটা কিন্তু আমি উদাহরণ দিলাম, আবার সত্যি সত্যি ভেবে বসিও না যে 20 গ্রাম দিলেই মনে হচ্ছে যে 1 লিটারের মধ্যে ওইটার দ্রাব্যতা, এরকম না। জাস্ট উদাহরণ দিচ্ছি যে NaCl 1 লিটারের মধ্যে কতটুকু মিক্স করতে পারবা, 20 গ্রাম, ঠিক আছে। বাট MgCl, ঠিক আছে, MgCl ধরো যেটা কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওই 1 লিটার পানির মধ্যে টেম্পারেচার মনে করো দুই ক্ষেত্রে সেম, 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস। যে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 1 লিটারের মধ্যে হচ্ছে যে এটা মিশবে হচ্ছে যে 25 গ্রাম। দেখছো যে একই পরিমাণ পানি, টেম্পারেচারও সেম, যে একটা লবণ মিশতেছে 20 গ্রাম আর একটা লবণ মিশতেছে কত 25 গ্রাম। তো এই কারণে আমি প্রথমে লিখছি যে দ্রাব্যতা নির্ভরশীলতা। দ্রাব্যতা কিসের উপর নির্ভর করে? দ্রাব্যতা নির্ভরশীলতা করে, দ্রাব্যতা হচ্ছে নির্ভরশীল দ্রবের উপর, যে তুমি কোন দ্রব্যটাকে মিশাইতেছো, যে সোডিয়াম ক্লোরাইড লবণ মিশাইতেছো না হচ্ছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ মিশাইতেছো। তো লবণ ভেদে এই জিনিসগুলো কি আলাদা আলাদা রকম হয়, ঠিক আছে। এমনি জাস্ট হচ্ছে যে এটা মনে রাখিও যে দ্রব্যটা কি ইউজ করতেছো তার উপর ভিত্তি করে যে দ্রাব্যতা, যে কম পরিমাণে হচ্ছে যে ওটার মধ্যে মিশে যাবে না বেশি পরিমাণে ওটার মধ্যে মিশে যাবে, মিক্স হবে। ওকে, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে দ্রাবকের প্রকৃতি। দ্রাবক মানে তুমি মিশানোর ক্ষেত্রে কি ইউজ করতেছো। তো এইটা হচ্ছে যে কি দ্বারা মিক্স মানে ব্যাখ্যা করা জানো, যে লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক। আমাদের স্যার বলতো হচ্ছে যে লাইক ফাদার লাইক সন, মানে যেমন বাপ তেমন বেটা, এরকম 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 হচ্ছে যে স্যার উদাহরণ দিত আমাদের। তা তোমাদের বইয়ে লেখা আছে লাইক ডিজলভ লাইক। এটা বোঝায় যে জৈব দ্রাবক,
জৈব দ্রাবক জৈব দ্রবকে হচ্ছে যে কি করে মিক্স করে বা দ্রবীভূত করে ব্যাপারটা কীরকম যে দেখো যে এটা একটা পাত্র, তো এই পাত্রের মধ্যে তুমি অ্যালকোহল নিছো, অ্যালকোহল বলতে মদ জাতীয় জিনিসপত্রগুলো আর কি, অ্যালকোহল নিছো। এখানে যে কোনো সমযোজী যৌগ মিক্স করতে পারবা, যত প্রকার সমযোজী যৌগ হয় সব সমযোজী যৌগ, অ্যালকোহল বা এটা তুমি অ্যাসিডনও নিতে পারো। হ্যাঁ, অ্যাসিডন, অ্যালকোহল না অ্যাসিডন নাও, যে কোনো সমযোজী যৌগ কি খুব সহজে মিশে যাবে, কারণ এটাও জৈব, এটা হচ্ছে কি জৈব। ঠিক আছে, আরেকটা উদাহরণ এরকম হতে পারে যে আরেকটা হতে পারে যে আয়নিক যৌগ পোলার দ্রবণে সহজে দ্রবীভূত হয়। তো আয়নিক যৌগ কীরকম? আয়নিক যৌগ হচ্ছে ধরো যে পোলার দ্রবণ মানে যার একটু হচ্ছে যে পজিটিভ, একটু হচ্ছে নেগেটিভ প্রান্ত থাকে, যেমন পানির কিন্তু একটু পজিটিভ একটু নেগেটিভ থাকে, যে H প্লাস OH মাইনাস। তো এর মধ্যে হচ্ছে যে সহজেই ধরো যে NaCl এরও প্লাস মাইনাস আছে, পানিরও প্লাস মাইনাস আছে, এরও প্লাস মাইনাস আছে, সহজে আছে যে পানির সাথে সোডিয়াম ক্লোরাইড মনে করো দ্রবীভূত হইতেছে। তো এই জিনিসটা যে কি বলে জৈবের মধ্যে আর আয়নিক পোলার মধ্যে হচ্ছে সহজে দ্রবীভূত হয়েছে, এই জন্য এই জিনিসটাকে বলা হয় লাইক ডিজলভ লাইক রুলস। বাট একটা ব্যতিক্রম আছে এখানে। একটা ব্যতিক্রম কীরকম, যে চিনি হাবিজাবি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে যে পানির মধ্যে মিক্স হয়, তাহলে যে চিনিও তুমি পানির মধ্যে দিচ্ছ, দেখো যে চিনিও সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, চিনি গ্লুকোজ ওগুলোর মধ্যে তো সমযোজী বন্ধন আছে, তারপরে পানির মধ্যে কীভাবে মিক্স হয়? তারপরে মিক্স হয় এটার কারণ হইতেছে যে চিনি আর পানি মিলে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, বুঝছো? চিনি গ্লুকোজ পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে পানির সাথে মিক্স হয়ে যায়। এই কারণে হচ্ছে যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়, যে পানি সবাইকে, পানি জৈবকেও মিক্স করতে পারে, অজৈবকেও মিক্স করতে পারে। যাই হোক, সেটা কথা না, তোমার বইয়ে আছে, তুমি বই থেকে একটু সুন্দর করে দেখে নিও, তাহলে হয়ে যাবে। এবার আসো যে আয়নিক যৌগে দ্রাব্যতার উপর তাপমাত্রার কি প্রভাব আছে? আচ্ছা, তো ধরো এটা হচ্ছে তোমার একটা পাত্র, এই পাত্রের মধ্যে তোমার সুন্দরভাবে আছে তুমি সোডিয়াম ক্লোরাইড দিছো, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যেখানে মিক্স করছো পানির মধ্যে, এটা পানির মধ্যে তুমি কি মিক্স করছো? সোডিয়াম ক্লোরাইড বাইর থেকে মিক্স করছো NaCl। তো পানি যখনই তুমি হচ্ছে যে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড এরকম মিক্স করবা, দেখবা যে সাথে সাথে পানির সাথে কি হয়ে গেছে? দ্রবীভূত হয়ে গেছে। ঠিক আছে, তো কোনো একটা জিনিসকে পানির মধ্যে দ্রবীভূত হইতে গেলে দুইটা শর্ত ফিল আপ করতে হয়। ঠিক আছে, কোনো একটা এরকম আয়নিক যৌগকে পানির মধ্যে দ্রবীভূত হতে গেলে দুইটা শর্ত ফিল আপ করতে হয়। শর্তগুলো কীরকম? এক, যে কেলাস ল্যাটিস শক্তি, আর 2 নাম্বার হইতেছে হাইড্রেশন শক্তি। এই দুটো টার্ম কি? এই দুটো টার্মের কথা কেন বললাম? সোডিয়াম ক্লোরাইড দেখবা যে এরকম কিউব আকৃতিতে থাকে, এরকম বক্স আকৃতির। তো এরকম দানা মনে করো তুমি কি পানির মধ্যে দিছো, তো এই জিনিসটাকে বলা হয়, যখন একটা জ্যামিতিক আকৃতিতে থাকে লবণগুলো, সেটাকে বলা হয় ক্লাস। ঠিক আছে, ক্লাস ল্যাটিস। তো ক্লাস ল্যাটিস শক্তিটা আসলে কি? ল্যাটিস শক্তি এখানে আছে যে ল্যাটিস এনথালপি লেখা আছে, বুঝছো? ক্লাস, আচ্ছা ক্লাস ল্যাটিস শক্তি, আচ্ছা ঠিক আছে, ক্লাস ল্যাটিস শক্তি হিসেবে চালাই দাও, বা ল্যাটিস এনথালপি,
এটার একটা নাম হচ্ছে ল্যাটিস এনথালপি। এই জিনিসটা কি জানো? এই জিনিসটা হচ্ছে কি, যে সোডিয়াম ক্লোরাইড কি অবস্থায় থাকে বলো তো? যে Na প্লাস Cl মাইনাস, কি প্লাস আর মাইনাস না একসাথে, কি প্লাস মাইনাস একসাথে অবস্থায় থাকে না? তো একসাথে একদম মনে করো কি জয়েন লাগা অবস্থায় থাকে। তো এই একসাথে জোড়া লাগা অবস্থায় এদের মধ্যে একটা শক্তি থাকে, যে পজিটিভ আর নেগেটিভ এক জায়গায় যখন লেগে যায় তাদের মধ্যে একটা শক্তি থাকে। এই শক্তিটাকেই বলা হচ্ছে যে ক্লাসলেটিস শক্তি। যে শক্তিটা থাকে এই শক্তিটা হচ্ছে কি ক্লাসলেটিস শক্তি বা ল্যাটিস এনথালপি। ঠিক আছে। আর হাইড্রোজেন শক্তি কি জানো? হাইড্রোজেন শক্তি হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড তুমি নিলা, যখন হচ্ছে পানির মধ্যে দিবা, সোডিয়াম ক্লোরাইডকে যখন কি করবা পানির মধ্যে দিবা, তখন কি হবে যে আচ্ছা যে এখানে আছে যে অ্যাকুয়াস দিলা, ঠিক আছে, অ্যাকুয়াস দিলা, কি হলো যে NaCl প্লাস অ্যাকুয়াস দেওয়ার পরে কি হবে যে Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস, অর্থাৎ দুইজনে এরকম পানি দ্বারা ভেঙে যাবে। অ্যাকুয়াস বলতে বোঝাচ্ছে যে পানি দ্বারা হচ্ছে যে জিনিসটা হচ্ছে কি যুক্ত হয়ে যাচ্ছে, পানির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো পানির সাথে যুক্ত হওয়ার সময় এখানে আছে কিছু শক্তি কি উৎপন্ন হয়, কিছু পরিমাণ শক্তি কি হয় উৎপন্ন হয়, কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো আমি এই দুটো শক্তির কথা কেন বললাম, যে একটা হচ্ছে কি যে এই গ্লাসটা ভেঙে যে পানির সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন হইতেছে, হ্যাঁ। আর একটা হচ্ছে কি যে তোমার সোডিয়াম আর ক্লোরাইড একসাথে যোগ হয়ে ওদের মধ্যে আগে থেকেই কিছু কি শক্তি থাকে। তো একটা যৌগকে যখন তুমি পানির মধ্যে দিবা, তো দিলে হচ্ছে কি পানির মধ্যে দিলে কি হবে এরকম করে ভেঙে যাবে Na প্লাস আর Cl মাইনাস, তখন যে শক্তিটা উৎপন্ন হবে সেই শক্তিটার নাম হচ্ছে কি হাইড্রোজেন শক্তি। যদি যদি এই হাইড্রেশন শক্তি তোমার ক্লাস ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি থেকে বেশি হয়, যদি ল্যাটিস এনথালপি থেকে হাইড্রোজেন শক্তি বেশি হয়, তাহলে হচ্ছে কি ওই লবণটা দ্রবীভূত হবে, লবণটি দ্রবীভূত হবে। বাট যদি হচ্ছে যে ল্যাটিস এনথালপি বেশি হয়, অর্থাৎ যৌগ দুটোর বন্ধন শক্তি বেশি হয় আর হাইড্রেশন শক্তি কম হয়, তাহলে হচ্ছে কি ওই যৌগটা পানির মধ্যে দ্রবীভূত হবে না। তার মানে একটা যৌগ দ্রবীভূত হবে কি হবে না সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে হাইড্রেশন শক্তি, আর হচ্ছে কি ল্যাটিস শক্তি। হাইড্রেশন শক্তি যদি বেশি হয় ল্যাটিস শক্তি অপেক্ষা, তাহলে হচ্ছে কি লবণটা দ্রবীভূত হবে, নাহলে হইতেছে না। তো এই যে হাইড্রেশন শক্তির উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার হয়, বুঝছো? এই হাইড্রেশন শক্তির উপর ভিত্তি করে তোমার বিক্রিয়া দুই রকম হয়। এই এর উপর হাইড্রোজেন শক্তির উপর ভিত্তি করে, সরি মানে এদের ল্যাটিস শক্তি আর হাইড্রোজেন শক্তির উপর ভিত্তি করে দুই রকম হয়। একটা হচ্ছে, তাহলে এই লবণটা দ্রবীভূত হওয়ার ঘটনা আবার দুইভাবে ঘটে, ঠিক আছে। একটা হচ্ছে যে তাপশোষী বা তাপশোষী লিখি, তাপশোষী প্রক্রিয়া। আর একটা হইতেছে গিয়ে তোমার তাপ উৎপাদী প্রক্রিয়া। আচ্ছা, প্রক্রিয়া বানানটা একটু উল্টাপাল্টা লিখে ফেলছি, যাই হোক প্রক্রিয়া বোঝাচ্ছি আমি। তো তাপশোষী প্রক্রিয়াতে আসলে কি হয় জানো? তাপশোষী প্রক্রিয়ায় ওই দ্রবণের হচ্ছে যে ΔH হচ্ছে পজিটিভ হয়। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ΔH কি? ΔH হচ্ছে যে ওই বিক্রিয়াটা থেকে কতটুকু তাপ উৎপন্ন হতেছে সেটা, অর্থাৎ ΔH পজিটিভ হওয়া মানে বিক্রিয়াটা ঠান্ডা হওয়া, ঠিক আছে। বিক্রিয়াটা কি হওয়া? ঠান্ডা থাকা, অর্থাৎ পরিবেশ থেকে আরও উল্টা তাপ শোষণ করছে, তার সাথে বিক্রিয়াটা ঠান্ডা হয়। তো এই ঠান্ডা অবস্থায় হয়, ঠান্ডা অবস্থায় যখন থাকে, তো এরকম বেশ কিছু লবণ আছে যে লবণগুলোর কারণে বিক্রিয়াগুলো আছে যে এরকম হয়, তাপশোষী বিক্রিয়া হয় আর কি। তাপশোষী প্রক্রিয়া আছে যে তোমার দ্রবীভূত হয়।
তো সেই লবণগুলো হচ্ছে কি জানো, যে মুখস্থ করে ফেলবে এই লবণগুলো। NaNO3, KNO3, KCl, Ki, AgNO3, হ্যাঁ AgNO3, Pb, NO3, 2, NH4Cl, এগুলো একটা ব্যাপার। আর তাপ উৎপত্তি বিক্রিয়া কি হয়, যে তোমার ΔH এর মান কি হয়, ΔH এর মান হয় নেগেটিভ, অর্থাৎ বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। কোন বিক্রিয়াগুলোতে কোনগুলো লবণের বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, তোমার বই হচ্ছে যে এই লবণগুলোও দেওয়া আছে। যেমন হচ্ছে যে সেই লবণগুলো হচ্ছে যে লিথিয়াম SO4, Na2SO4, Ca, NO3 2, CaNO3, এখানে একটা 2 হবে ব্র্যাকেটের পরে, হ্যাঁ CaNO3 2, অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট, তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এই লবণগুলো যখন তুমি পানির মধ্যে মিক্স করবা তখন হচ্ছে যে কি ওই বিক্রিয়া ইয়েটা ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ। আর এই লবণগুলো যদি পানির মধ্যে ইয়ে করো তাহলে বিক্রিয়া থেকে কি উল্টা তাপ উৎপন্ন হবে। তো এইভাবেও লবণ দ্রবীভূত হতে পারে পানির মধ্যে, এইভাবে হতে পারে। তো তুমি মনে রাখবা। এখন এখানে একটা ব্যাপার আছে, যদি বিক্রিয়াটা তাপশোষী হয়, ঠিক আছে, তখন যদি তুমি বিক্রিয়াতে তাপ দাও, মানে আরও হচ্ছে যে তাপ দাও, মানে ওই লবণগুলোর মধ্যে আরও তাপ দাও, টেম্পারেচার যদি আরও বাড়াও, হ্যাঁ, তাহলে কী হবে জানো, দ্রাব্যতাও বাড়বে। লা শাতেলের নিয়ম অনুযায়ী কি দ্রাব্যতাও বাড়বে। বাট এই লবণগুলোর ক্ষেত্রে যখন মানে যে বিক্রিয়াগুলো আছে তাপ উৎপাদী, ঠিক আছে, যেগুলো তাপ উৎপাদী, তখন যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে ওটা দ্রাব্যতা কী হবে, কমবে। লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপমাত্রা বাড়ালে কি হয়, তোমার দ্রাব্যতা কমে যায়। তাহলে আমরা কি জানলাম, যে তাপমাত্রা হচ্ছে যে কি, যে তাপমাত্রার উপর ভিত্তি করে তোমার হচ্ছে যে এই লবণ দুইভাবে দ্রবীভূত হয়, একটা হচ্ছে তাপশোষী প্রক্রিয়া আর একটা হচ্ছে কি তাপ উৎপাদী প্রক্রিয়া। তো এই লবণগুলো পানির মধ্যে দিলে তোমার হচ্ছে কি ওই বিক্রিয়ার মোট তাপ কমে যায়। তখন যদি তুমি বাইরে থেকে তাপ দাও তাহলে হচ্ছে কি দ্রাব্যতাও বাড়ে। আবার এই লবণগুলো পানির মধ্যে দিলে ওই দ্রবণ থেকে হচ্ছে কি আরও তাপমাত্রা উৎপন্ন হয়। তখন যদি হচ্ছে তুমি কি করো, যে আরও তাপ দাও বাইরে থেকে, তখন দ্রাব্যতাটা কী হবে, কমে যাবে, অর্থাৎ উল্টাউল্টি, ঠিক আছে। তবে একটা লবণ আছে, সেই লবণটার নাম হচ্ছে যে গ্লোবাল সল্ট, এর নাম হচ্ছে গ্লোবাল লবণ। এই লবণটাতে কি হয় জানো, এই লবণটার সংকেত হচ্ছে এরকম, NaSO4 সোডিয়াম সালফেট 10 অণু পানি 10H2 সোডিয়াম সালফেট। এই লবণটার হচ্ছে যে তাপমাত্রার সাথে সাথে তোমার দ্রাব্যতার গ্রাফ ভিন্ন। কীরকম আমি তোমাকে দেখাই, ধরো আমি তোমাকে ছক কাগজে স্থাপন করে দেখাই। এই দিক বরাবর টেম্পারেচার তাপমাত্রা বাড়াইছে 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 10 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, ঠিক আছে এরকম। আর এই দিক বরাবর আছে তোমার দ্রাব্যতা বা হচ্ছে সলিবিলিটি, দ্রাব্যতাকে তুমি বাড়াইতেছো। তো এই লবণটাকে যখন তুমি তাপ বাড়াবা আস্তে আস্তে যখন কি করবা, তাপ বাড়াবা, তো এখানে একটা টেম্পারেচার নাম করি আমি 32.2, এই টেম্পারেচার এই পয়েন্ট আছে 32.2, ঠিক আছে 32.2 না 32.4, আচ্ছা সরি 32.4, এটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস এই পয়েন্টটা। কেন বললাম পরে বলতেছি। যখন তুমি এই যে গ্লোবাল সল্টকে নিয়ে বাইরে থেকে আরও তাপ দিবা, ওই পানির মধ্যে মনে করো তাপ দিচ্ছ, তুমি যত তাপমাত্রা বাড়বা ওটা দ্রাব্যতা তত আস্তে 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 বাড়বে, ঠিক 32.4 পর্যন্ত আসবে। অর্থাৎ এই জায়গা বরাবর পর্যন্ত কি হয়েছে, যে দ্রাব্যতা বাড়ছে, বাড়ার পর হঠাৎ করে দেখবে যে দ্রাব্যতা কমা শুরু হয়েছে,
আর দ্রাব্যতার গ্রাফটা এইরকম করে কমে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে কেন কেন ঘটে, এই জিনিসটা কেন ঘটে তুমি ওর গঠনটা দেখলেই বুঝতে পারবা যে সোডিয়াম সালফেট আর 10 অণু পানি। তো যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তুমি তাপমাত্রা বাড়াইতেছিলা ততক্ষণ পর্যন্ত কি তোমার দ্রাব্যতা বাড়তেছিল। তার মানে এইখান থেকে এই অংশটুকু, ঠিক আছে, এইখান থেকে এই অংশটুকু এটা হচ্ছে কি তাপশোষী প্রক্রিয়া ছিল, তাপশোষী প্রক্রিয়া। কারণ তুমি তো জানো যে তাপশোষী প্রক্রিয়া কি হয়, তাপশোষী প্রক্রিয়া তাপমাত্রা যত বাড়াবা দ্রাব্যতাও কি, একটু আগে বুঝালাম, দ্রাব্যতা তত কি বাড়বে। ঠিক আছে, তো এই জায়গা পর্যন্ত হচ্ছে কি যে টেম্পারেচার 32.4 পর্যন্ত দ্রাব্যতা বাড়তে থাকে। তার মানে কি এটা হচ্ছে তাপশোষী প্রক্রিয়ায় থাকে, তাপশোষী প্রক্রিয়া থাকে যে টেম্পারেচারও বাড়াইতেছে, দ্রাব্যতা বাড়াইতেছে। বাট যখনই 32.4 আসে তখন দ্রাব্যতা কি কমে আসে, তখন হচ্ছে কি এটা তাপ উৎপাদী প্রক্রিয়া হয়ে যায়, তাপ উৎপাদী প্রক্রিয়া হয়ে যায়। তাপ উৎপাদী প্রক্রিয়া হলে কি যে যত টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার যত বাড়বে দ্রাব্যতা তত কি হবে, কমবে। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত এই লবণটা এইরকম দেখতে হয় যে সোডিয়াম সালফেট 10 অণু H2O। আবার এইখান থেকে এই জায়গা পর্যন্ত দেখতে হয় কীরকম জানো, শুধু হচ্ছে সোডিয়াম সালফেট। তো শুধু সোডিয়াম সালফেট হচ্ছে কি তোমার তাপ উৎপাদী বিক্রিয়া দেয়, আর সোডিয়াম সালফেট আর পানি একসাথে এটা হচ্ছে কি তাপশোষী প্রক্রিয়া হচ্ছে দেয়। তো দ্যাটস ওয়াই এই লবণটার ক্ষেত্রে হচ্ছে কি যে টেম্পারেচার যত বাড়াবা দ্রাব্যতা তত কি বাড়বে, 32.4 এসে কি হবে যে আবার দ্রাব্যতা কমা শুরু করবে। ঠিক আছে, আর বাদ বাকি যে ওই লবণগুলোর ক্ষেত্রে যে দেখাইলাম যে তোমার কি বলে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, ওদের ক্ষেত্রে যত তুমি এই লবণগুলোর ক্ষেত্রে এই লবণগুলোর ক্ষেত্রে কি হবে যে তুমি যত টেম্পারেচার মনে করো বাড়াবা, হ্যাঁ, দ্রাব্যতা মনে করো এইদিকে, দ্রাব্যতা তো আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এই দিকের তাপ উৎপাদী লবণগুলোর ক্ষেত্রে কি হবে যে যত তুমি টেম্পারেচার বাড়াইতে থাকবা দ্রাব্যতা তত কি আস্তে আস্তে কমতে থাকবে। বুঝছো, দ্রাব্যতা এরকম করে কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদীর গ্রাফ, আর এটা হচ্ছে কি তাপ হারের গ্রাফ। আর ওইটা তোমাকে আমি ব্যতিক্রম একটা লবণ দেখালাম, গ্লোবাল সল্ট। গ্লোবাল সল্টে কী হয় যে প্রথমে তাপ উৎপাদীর মতো তাপ শোষীর মতো আচরণ করে, তারপর হচ্ছে তাপ উৎপাদীর মতো আচরণ করে। বুঝছো, এই হলো গিয়ে হচ্ছে তোমার তাহলে দ্রাব্যতা রিলেটেড মোটামুটি কিছু কথাবার্তা। আমি চেষ্টা করছি তোমাকে বোঝানোর জন্য, জানি না কতটুকু বুঝলা না বুঝলা। এখন আমরা এই রিলেটেড ম্যাথগুলো হচ্ছে কালকে করব। তোমার বই আছে যে 1 2 3 4টা মতো ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো ইনশাল্লাহ।